স্নিগ্ধ বিষ লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 12। সময়টা বিকাল ছুঁই ছুঁই। পশ্চিম আকাশের সূর্যের তেজ শেষবারের মতো জ্বলে উঠেছে। লালচে আলোয় রক্তিম মাখা আভা ছড়িয়ে আছে চারপাশে। আর এই দৃশ্য আলোয় ভেসে যাচ্ছে এক উন্মোদন দৌড়ের দৃশ্য। সামনে একজন লোক পান বাজাতে হাঁপাতে হাঁপাতে পা টলমল করতে করতে দৌড়াচ্ছে। ওর পায়ের শব্দ বুকে মরিয়া আর্তনাদ তুলে দিচ্ছে। তারই পেছনে পাগলের মতো দৌড়াচ্ছে তৌসির। ওর পরনে সাদা পাঞ্জাবি আর ক্রিম সাদা রঙের চেকের লুঙ্গি। বাতাসে ওর সাদা পাঞ্জাবির পেছনে হাওয়ায় দুলছে। কোমরের লুঙ্গিটা ভাঁজ করে শক্ত করে গোজা। সেই গোজের ফাঁক দিয়ে আবার উকি মারছে তৌসিরের সবসময়কার প্রধান অস্ত্র, ধারালো সেই লোহার চাপাতি তো আছেই, সাথে ওর ডান হাতে ধরা আছে আরো ভয়ঙ্কর কিছু। সেটা হচ্ছে লুসি। এটি বেসবল ব্যাট, যার সামনে মোটা অংশটা মরিচা ধরা কাটা তারের আটসাট বাঁধনে বাঁধা, আর ফাঁকে ফাঁকে খাড়া হয়ে আছে ধারালো প্যারাক। হাতে থাকা ওই লুসির গায়ে এখনো লেগে আছে শুকনো কিছু ছিঁড়ে যাওয়া রক্ত মাংস। হয়তো এর আগে এটিতে কাউকে বেদম পেটানো হয়েছিল। তৌসির চোখ দুটো সামনে স্থির, কোনো হুঁশ জ্ঞান নেই ওর। দৌড়ে চিৎকার বাতাসে কিছু আর ওর কানে পৌঁছাচ্ছে না। ওর দৃষ্টি কেবল সামনের দিকে ছুটতে থাকা মানুষটার ওপর, যাকে ধরতে পারলে আজরাইলের সাথে সাক্ষাৎ করাবে সে। তৌসির থাম। পেছন থেকে নাজিম চাচা, মিনহাজ মামা, রুদ্র প্রাণপণ চেষ্টা করছে। ওরাও দৌড়াচ্ছে, কিন্তু তৌসিরের উন্মাদ গতির সাথে ওরা কোনো পক্ষেই পেরে উঠতে ব্যর্থ। পদক্ষেপ এখন শিশুদের ব্যর্থ দৌড়ানোর সমান। কোনো যুক্তি, কোনো সম্পর্ক না, মানবিক ডাক কিছুই পৌঁছালো না তৌসিরের কানে। সে লোকটিকের পেছনে এমনভাবে দৌড়াচ্ছে, তার নাম কাজিম। এই লোকটি একটা মস্ত বড় ভুল করেছে, আর তা হলো ওদের সাথে থেকেও মেয়েদেরকে একদিনের জন্য নিয়ে তাদের নিজের রাগ মেটাতে বাজেভাবে মেরেছে। আর তৌসিরদের কন্ট্রাক্টরদের নির্যাতন করার কোনো রুলস নেই। মেয়েরা নিজেদের ইচ্ছায় আসে, নিজেদের ইচ্ছায় ক্লায়েন্টের কাছে যায়। তৌসির সাফ কথা, ভোগ করবি কর, কিন্তু টর্চার করলে খবর আছে। এই কাজিম আসলে একটা সাইকো। সে মেয়েটাকে নিয়েছিল, ওকে ভীষণ বাজেভাবে জখম করেছে। মেয়েটার কান ছিঁড়ে নিয়েছে, নাভি থেকে বুক অব্দি ছিঁড়ে দিয়েছে, হাত পা জড়িয়ে পুড়িয়ে দিয়েছে। তৌসির এসেছিল নাজার নামে অ্যাকাউন্টের ব্যাপারে কথা বলতে। এসে এসব দেখে আর শুনে তৌসির মেয়েটাকে সিটি হাসপাতালে ভর্তি করেছে। কাজিমকে খুঁজে ওর বাড়ি যায়, কিন্তু ওকে না পেয়ে মাঝ রাস্তায় ওকে পেয়ে গাড়ি ধার করিয়ে, এখানে ধার না দাঁড় হতো, গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন কাজিমকে। কাজিম পালাতে শুরু করে তক্ষুনি। আর এবার তৌসির ওর পিছু দৌড়াচ্ছে। কাজিম জানে তৌসির এবার ধরলে কিচ্ছা বাজেভাবে খতম করে পালাবে। ভেবেছিল পালালে তৌসির পরে পিছু করবে না আর বেঁচে যাবে সে, কিন্তু ওর এই ভাবনায় থেকে গেছে। তৌসির একা এসেছিল, কিন্তু ওকে আসতে দেখে পিছু নিয়েছে নাজিম চাচা, মিনহাজ মামা, রুদ্র, কারণ তারা জানে তৌসিরের ট্রমা আবার বেড়ে গেছে। নিশ্চয়ই বেড়ে গেছে, নয় তেমন পাগলা কুকুরের মতো ছুটত না সে। ওর বর্তমান শহর থেকে কিছুটা দূরে পাহাড়ের পেছনে একটা জায়গায় আছে। কাজিম প্রাণ বাঁচাতে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকে যায়। তৌসিরও সাথেই প্রবেশ করে। তৌসিরের হাতে নাগালে কাছে পায়ে কাজিম এসেই গেছে। কাজিম দৌড়ে একটা পড়ে থাকা গাছের গুড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ব্যাস, আর কি। তৌসির ওর নাগাল পেয়ে যায়। তৌসির দৌড়ে গিয়ে একটু ঝুঁকে হাত বাড়িয়ে ওর গর্দান চেপে ধরে। ওকে দাঁড় করাতে করাতে বজ্রকণ্ঠে বলে, এই সুদানির পোয়া, তোর সাহস, এত সাহস কেমনে হয় আমার লোকরে মারিস? এই বলে কাজিমকে টেনে তুলে নিয়ে নিজের দিকে ঘোরায়। কাজিম ভয়ে ডুকরে উঠে বলে, ভাই আমি ছেড়ে দাও, আমি টাকা দিব। টাকার কথা শুনে তৌসির কিছুটা শান্ত হয়ে বলে, কত দিবি? কাজিম হাঁপাতে হাঁপাতে বলে, যত চান। তৌসির এটা শুনে ফুস করে নিঃশ্বাস ছাড়ে, আরো বলে, ক্রেডিট কার্ডের নাম্বার দে। এটা শুনে কাজিম তাড়াতাড়ি করে পান বাজাতে তৌসির নাম্বারটা শুনে মুখস্থ করে নেয়। অতঃপর তৌসির কাজিমের চোখে চোখ রেখে বলে, তুই ওরে মারলি কেন? ওর তোর কথা শুনে নাই? কাজিম ঢোক গিলে বলে, শুনেছি, আমি নিজের রাগ মেটাতে ভুল করেছি, আর হবে না। নিজের রাগ মেটাতে
ভুল করেছি সেটা শুনে তৌসিরের মগজ গলতে থাকে। রাগে ক্রোধে চোখের সামনে কিছু একটা ভেসে ওঠে ওর। একটা যুবতী মেয়ের অর্ধনগ্ন অবস্থায় পুড়িয়ে মারা হচ্ছে, আর পাশে থেকে সেম কথা কেউ একজন বলছে আমি রাগ মেটাতে এমনটি করছি। তৌসিরের চোখের সামনে এটা ভাসতে পাগল হয়ে যায় ও। তৌসির বা হাত শক্ত করে কাজিমের কাঁধের কলার চেপে ধরে আর ডান হাতে কাটা তারের ব্যাট নিয়ে কাজিমের পিঠ বরাবর একটা বাড়ি মারে। বাড়ি মারতে কাজিম কলিজা ছিঁড়ে যাওয়া চিৎকার দিয়ে ওঠে। কঠোর কাটা তার লোহার প্যারাকগুলো কাজিমের শার্ট ভেদ করে পিঠের মাংস টুসটুস করে ছিঁড়ে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। তৌসিরর চিৎকার শুনে হাসতে হাসতে ব্যাটকা একটানে বের হয়ে যায়। সাথে সাথে কাজিম আবারও চিৎকার করে ওঠে। ব্যাটের সাথে ওর পিঠের কিছু মাংস উঠে আসে। ব্যাটের সাথে ওর পিঠের কিছু মাংস খুলে পড়ে মাটিতে, আর কিছুটা ব্যাটে এটকে থাকে। কাজিমের জিভ বেরিয়ে আসে। তৌসির দাঁতে দাঁত চেপে বলে, টুটুটের বলা, এত সাহস তোর, এত রাগ, আজ তোর বাগার রাগ বাইর কর্ম। এই বলে ব্যাটটা ফেলে দিয়ে কাজিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। নিজে ওর কাটা ছিঁড়া ছিল যাওয়া পিঠের ওপর উঠে বসে, বা হাত দিয়ে ওর ঘাড় চেপে ধরে। এই কাজিমের নাক মুখ মাটির সাথে লেগে আছে। মাটিতে থাকা কংক্রিটের ছোট ছোট কোনা কাজিমের গলায় ঢুকে যাচ্ছে। কাজিম ফোপাতে থাকে। তৌসির এবার কিছু করার আগে তৌসির এবার নিজের কোমরে গোজা চাপাতি ডান হাত দিয়ে শক্ত করে ধরে নিয়ে ধীরে ধীরে কাজিমের ডান হাতের ওপর রেখে আরো বলে, এই হাত দিয়ে মারছিলি না? কাজিম চিৎকার করে ওঠে কি হবে বুঝতে পেরে, কিন্তু ওর চিৎকার কিছুটা বদল হয় না। তৌসির কিরমির করে চাপাতি দিয়ে কাজিমের আঙ্গুলগুলো কাটতে থাকে। মানুষ যেমন সবজি কুচি করে তেমনই কুচি করতে থাকে। রক্ত ছিটকে এসে তৌসিরের হাতে পায়ে লাগে, কিন্তু তাতে তৌসির থামে না। কাজিমের হাতটা এমন করে কোন অবধি কেটে নেয় তৌসির। কাজিম চিৎকার করতে করতে মারা যায়। বলতে গেলে শুধু শ্বাসটা আছে আর যায়। তৌসির এবার চাপাতিটা ফেলে দিয়ে পাশ থেকে ব্যাটটা নিয়ে দু হাতে শক্ত করে ধরে কাজিমের মাথা মারতে থাকে। একটা বাড়ির সাথে কাজিমের মাথার খুলি চামড়া টুকটুক করে উড়ে যেতে থাকে। গলগলিয়ে রক্ত আর মগজ বেরিয়ে আসে। মগজ বেরিয়ে আসতে দেখে তৌসির মগজ ভেতরে রাখতে পাশে পড়ে থাকা পোকার এক গুচ্ছ বড় বাসা, সেগুলো হাতে নিয়ে ওর মাথায় ঢেলে দেয়। সাথে সাথে পোকা কাজিমের মগজে হামলা করে। কাজিম তো মারা যায় এর আগে। তৌসির ওর শেষ হয়ে গেছে দেখে শুধুই হাসে। ওর চোখের সামনে আবারও ভেসে ওঠে একজন যুবতী নারীর আর্তনাদ, যাকে অর্ধনগ্ন অবস্থায় পুরানো হচ্ছে। তৌসিরের মুখের তুলে আসমানের দিকে তাকায়, চিৎকার করে ওঠে। এ বলে তৌসির মাটিতে লুটিয়ে পড়ে, জ্ঞান শূন্য হয়ে যায়। এখানে এই যে বলছে এই বলে তৌসির, তারপরে হচ্ছে 3টা লাইন আছে। এই লাইনটা কি ভাষায় লিখছে আমি বলতে পারি না, মানে অক্ষরগুলা কোন শব্দর আমার জানা নাই। কিছুটা দেখতে হচ্ছে কি বলে, ওই যে আমরা চ্যাটজিপিটি থেকে যদি কোনো কিছু লিখি, ও বাংলায় যখন আপনি ভয়েস দিবেন দেখবেন ও কি ধরনের লেখা দেয়। জানি না এখানে এরকম হয়েছে কি, আবার লেখিকা কি দিছে। তো এইটুকু আমি স্কিপ করলাম, কারণ আমার পড়ার সাধ্য নাই এটা কি লিখছে। অন্য ভাষায় লেখা আর কি, 3টা লাইন। তারপর আবার বাংলা, তো বাংলা থেকে শুরু করি। এই বলে তৌসির মাটিতে লুটিয়ে পড়ে, জ্ঞান শূন্য হয়ে যায়। এতক্ষণ দূরে দাঁড়িয়ে রুদ্ররা সবাই দেখছিল এটা, কিন্তু তারা আটকায়নি। এটা তৌসিরের একটা ট্রমা। যখন সে নিজের ট্রমার ভেতর দিয়ে যায় তখন কিছু করা উচিত আর কি করা উচিত না বুঝতে পারে না। উল্টোপাল্টা কিসের ভাষায় কথা বলতে শুরু করে সে। বাধা দিতে আসলে উল্টো মার খেতে হবে। নাজা শুয়ে আছে নিজের রুমের বিছানায়। আজ স্পিকিং টেস্ট দিয়ে এসেছে, মোটামুটি ভালোই হয়েছে তার, আলহামদুলিল্লাহ। 8 অথবা 9 তো আসবেই ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছে। তৌসির নিয়ে গিয়েছিল ওকে 2টোর দিকে। বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে তৌসির গোসল করে বেরিয়ে গেছে, আর নাজা গোসল করে নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে আছে। শরীরটা অবেচেতন লাগছে, কিছুই ভালো লাগছে না তার। মন চায় সংসার ছেড়ে দূরে কোথাও লুকিয়ে যেতে, আর মস্তিষ্ক বলে মানিয়ে নে না, এই লোকটা এমনই।
তৌসিরকে সহ্য করা কঠিন থেকেও কঠিন হয়ে যাচ্ছে নাজার পক্ষে। এক তো কথায় কথায় উঠতে বসতে মুখ দিয়ে ঝরে গালির ফুলঝড়ি, তার সাথে আবার হাড় কিপটে। এই তো আজ আসার সময় একটা বোতল ঠান্ডা পানি কিনতে বলেছিল। এক বোতল পানি 20 টাকা নিবে বলে 5 টাকার আইস ললি ওকে কিনে দিয়েছে। সাথে গাড়ি স্টেশন থেকে বাড়ি অবধি যাওয়ার সময় আসার সময় হাঁটিয়েছে নাজাকে। এই বিষয়গুলো নিয়ে বহু তিক্ত সে। এই 10-15 দিনের সাংসারিক জীবনে বিরক্ত সে। তাহলে গোটা জীবনে কিভাবে পার করবে? কিভাবে সম্ভব পার করা এই লোকটির সাথে? এই লোক এত বেশি যে মাঝে মধ্যে নাজার নিজেকে খুন করতে ইচ্ছে করে। বিরক্তি আর বিরক্তি। এই বিরক্তির মধ্যে ওর আব্বাকে ফোন দেয়। উনি প্রতিদিন 2 বার করে কল দেন, কিন্তু নাজা কথা বলে না। কল ধরে আসসালামু আলাইকুম, ভালো আছি, ব্যাস এইটুকু কথা হয় ওদের মধ্যে। বাবার ওপর ভীষণ অভিমান, রাগ জমেছে। আজ ওনার সিদ্ধান্তেই এ ধ্বংস বলতে গেলে তাই। নাজা ফোন ধরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সিদ্দিক সাহেব মেয়ের গলা শুনে খুশি হয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আম্মা? নাজা নিরস গলায় উত্তর দেয়, ভালো। সিদ্দিক সাহেব বুঝেন উনার মেয়ে যে উনার ওপর রাগ করেছে, কিন্তু কি আর করার? আবেগ দিয়ে যদি সবকিছু করা যেত উনি কি জিজ্ঞেস করতেন? পরবর্তীতে ভাবনা ছেদ করে উনি জিজ্ঞেস করলেন, আজ পরীক্ষা দিয়েছিলা? হ্যাঁ। পরীক্ষা ভালো হয়েছে তো? হয়েছে। সিদ্দিক সাহেব এবার বললেন, আব্বারে জিগাইবা না আব্বা কেমন আছি? কথা শুনে নাজার কলিজা ছিঁড়ে যেতে থাকে। ওর জীবনে প্রথম ভালোবাসার পুরুষ ওর বাবা, যার প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। নিজের বাবার মুখে এমন অসহায়ের মতো কথা শুনে বক্ষ কষ্ট স্তব্ধ হয়ে গেছে। চোখ বেয়ে পানি পড়ছে। নাজা ফোনটা কিছুটা দূরে নিয়ে নাক মুখ মুছে ঢোক গিলে নিল। একটু স্বাভাবিক হয়ে অতঃপর ফোনটা কানে লাগিয়ে শক্ত গলায় বান বলল, আপনি তো ভালোই থাকবেন, আমার মতো এত বড় বোঝা তো আপনার মাথা থেকে সরল, ভালো থাকবেন না? মেয়ের বলা এমন কথা অন্তরের ক্ষোভের দাগ আঁটে দিচ্ছে সিদ্দিকের। উনি বুঝে যান ও কাঁদছে। নরম গলায় বললেন, আম্মা কাঁদছো তুমি? কাইন্দো না, তোমার বাপ তোমার বালার লেগাই যা করার করছি। আর তুমি আমার মাথায় বোঝা ছিলা না, আমার মাথার মুকুট ছিলা, যে মুকুট আমি হারাইয়া ফেলছি আম্মা। বাবার কথায় নাজা ফুপিয়ে কেঁদে ওঠে, ওড়না দিয়ে মুখ চেপে ধরে। আমার ভালো যাইতে গিয়ে আপনি আমার ক্ষয় কইরা দিলেন আব্বা। নাজা যে কেঁদেছে একটা স্পষ্ট বুঝতে পারছেন উনি। সিদ্দিক সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বাপরা কখনোই তার সন্তানকে বেনালে দেয় না গো আম্মা, তুমি ভুল বুঝছো না তোমার বাপরে। তোমার বাপ সারাটা জীবন তুমি ভালো থাকো এই আশায় মরছে, কিন্তু শেষমেশ পরিস্থিতির কোলে পইরা সব আশা হারাইছে। তারপর কই, যার হাতে তুলে দিছি তার সম্মান কইরো। হ্যাঁ ভালো রাখবো তোমারে। নাজা চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িতে থাকে। ফুপাতে ফুপাতে অন্য মুখ আরো শক্ত করে গুজে ধরে বলে, আমি ভালো আছি আব্বা, আমি অনেক ভালো আছি। এই বলে ফোনটা কেটে দেয়। বাবার অসহায় গলার সুরকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। পৃথিবীতে নিজের বাপ চাচার কষ্টের একমাত্র নাজার কলিজা ছিঁড়ে ফেলে। ওর বাবার জায়গায় অন্য কেউ হলে এমন কান্না তো দূরের কথা, দীর্ঘশ্বাসও বের হতো না ওর ভেতর থেকে। কিন্তু এই লোকটা যে সবার সমান নয়, যিনি সবার থেকে আলাদা, সবার চেয়ে আপন, ওনার একচুল কষ্টের থেকে ভেতরে ক্ষতবিক্ষত করে ফেলে নিজেকে। বাবা তো আর মেয়েরা আবার একটু বেশি ভালোবাসে। তার ওপর ওর বাবা মা দুজনেই উনি। ওর কষ্ট আবার একটু দ্বিগুণী হওয়ার কথা। তৌসির, রুদ্র আর কেরামত সবাই মিলে ছাদে টিভি দেখছে। দুপুর ঘটে যাওয়া ঘটনার কারণে তৌসিরের মেজাজ এখনো তিক্ত। যদিও জ্ঞান ফেরার পর সবকিছু স্বাভাবিক হয়ে আছে, তবুও ওর হাত অস্থির হয়ে আছে, ভীষণভাবে চুলকাচ্ছে। মনে হচ্ছে আরেকটা লাশ ফেলতে, কিন্তু না, আরেকটা খুন করতে হাতে দাগ লাগানো তৌসিরের নিয়মে নেই। বরং মিটমাটের সমস্যার সমাধান পছন্দ সে। তুচ্ছ কারণে খুন করা, তারপর লাশ লুকানো, রক্ত ভেজা কাপড় ধোয়া, এসব তার কাছে খুবই ঝামেলার ব্যাপার বলে মনে হয়। বেশি রক্তের দাগ লাগলে সেই কাপড় আর পরা যায় না, তার ওপর লাশ গুম করতেও টাকা খরচ হয়। তাই তৌসিরের মনে মুখে কথা বলে মিটমাট করায় স্নেহ। টাকা কেন ফুরাবো, ঝামেলাও তো কম। সাদে টিভি বসানোর ব্যবস্থা করা হয়েছে, সবাই মিলে মুভি দেখছে। স্ক্রিনে চলছে তৌসিরের প্রিয় সিনেমা
চান্নিবাল হলোকাস্ট এই সিনেমা প্রায়শই দেখে সে। মাঝে মাঝে দ্য প্যাশন অব দ্য ক্রিস্ট কিংবা একই রকম তীব্র কাহিনীর মুভি দেখা হয়, তবে বেশিরভাগ সময় এটাই দেখে সে। এর মতো আরো কিছুতে মন টিকে না। রাতের খাবার খেতে এসে বসেছে স্ক্রিনের সামনে মুভিটা দেখবে বলে, কিন্তু হঠাৎ করে কাজের একজন লোক ছুটে আসলো। বিবিজান ডেকেছেন, তাড়াতাড়ি যেন নিজের রুমে যায়। খবর পেয়ে তৌসির বিরক্তি স্বরে বলে, এই বুড়ির যন্ত্রণায় চল্লা যামো বাড়ি ছেড়া কবে যে। বাড়ি ছেড়া টুটটুটের বুড়ি আর শান্তি দিল না। এই বাণী বুক থেকে ঝেড়ে চুপচাপ ছাদ থেকে নামে সে। নাজিম চাচা ও যার ভঙ্গিতে মুচকিসে বলে, যাও ভাতিজা, আজ তোমার লেগে মারাত্মক আয়োজন করছি। বিকেল থেকে তৌসির রুমে ঢোকেনি। রুমের দরজা পেরিয়ে পা রাখতেই তো স্তব্ধ খেয়ে গেল। চারদিকে ফুলের মিঠা গন্ধে ভরে আছে। বিছানা ফুল দিয়ে এমনভাবে সাজানো যে ঘরটা এমনভাবে সাজানো যেন বিয়ের প্রথম রাত ছিল। কিন্তু আজ হঠাৎ এমন আয়োজন কেন? কিছুই বুঝে উঠতে না পেরে বিবিজানের দিকে তাকালেন। বিবি, ব্যাস আর কিছু গলা দিয়ে বের করার আগেই কথা হারিয়ে যায়। বিবিজানের পেছনে একজনের ওপর তৌসিরের নজর আটকে যায়। পা থেকে মাথা অবধি পরক করে দেখে, গা ঝিমঝিম করছে। মনে হয় কেউ 400 ভোল্টেজ দিল, আর না হয় বজ্রপাত তৌসিরের ওপর পড়েছে। নাজা দাঁড়িয়ে আছে সামনে, কিন্তু আজ প্রতিদিনের মতো সুরূপ রূপে নয়, বরং অদ্বিতীয় রূপলাবণ্য রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। নাজার গায়ে জড়ানো হালকা ক্রিম অফ হোয়াইটের শাড়ি আর জমিনে সূক্ষ্ম সোনালি সুতির আঁকিবুকি দেখে বোঝা যাচ্ছে নিপুণ কারিগরের হাতে বোনা এই শাড়ি। শাড়ির পাড় জুড়ে গাঢ় সবুজ রঙের আর সোনালি সুতোর কারুকাজ। আঁচলের অংশটুকু পরে রঙিন হয়ে আছে গাঢ় সবুজে। শাড়ির কাপড়টি খাদি কাপড়ের তৈরি। দূর থেকে বুঝতে পারছি এটা ব্লাউজ গাঢ় সবুজ রঙের, যা সবুজ পাড়ের শাড়ির সাথে হুবহু মিল আছে। এরকম মোর মধ্যেই নাচা ধবধব শুভ্র গলায় একখানা ভারী চোকার পরা। চোকারটা দেখে মনে হচ্ছে চাঁদের কিরণ আঁকড়ে রাখা এক অলংকার। নাজার দুধ সাদা লাবণ্যময় দেহময় এই সবুজ পরনে অশেষ আশেষ মিশ্র আভা রঙের শাড়িটি নাজাকে শরতে স্নিগ্ধ মনোহারিণী তিলোত্তমার ন্যায় লাগছে। তৌসির হা করে স্থবির চোখে নাজা ন্যায় তাকিয়ে থাকে। ঘরের লাইট আর বাইরে থেকে আসা চাঁদের আলোয় লাবণ্যময় নাজাকে দেখে এই জীবনে পৃথিবীর আর কোনো নারী রূপ দেখার দৃষ্টিগোচর যোগ্যতা সে রাখল না। নাজা আজ শুধুমাত্র অপরূপা রূপ নয়, অদ্বিতীয় রূপে সেজেছে। এই রূপে কোনো খুঁত নেই কোনো তুলনা, একান্তই চারুণ্য রূপ। নাজা কোঁকড়ানো বাদামি কেশ তরঙ্গ খোলা চুলগুলো বেঁধে গলায় দু এক ছা উড়ে আসছে, চারপাশে দুলছে। এরই মধ্যে কালো ঘন পাপড়ি আবদ্ধ লালচে সবুজ নয়নটা হয়তো কাজল দিলে আরো বেশি সুন্দর লাগতো, কিন্তু যে প্রকৃত সুন্দর তাকে তো কৃত্রিম দেওয়া যায় না। তাই কাজল না দিলেও মারাত্মক লাগছে চোখ জোড়া। ঠোঁটে কিছু দেওয়া নেই, কারণ পুষ্পধারে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ওর পদ্মধর অধর এমনিতেই পদ্ম ফুলের পাপড়ির মতো। তৌসির লক্ষ্য করে লাবণ্য হাতে চকচকে দুজোড়া সোনার চুড়ি, কানে হালকা পাতলা দুটো ঝুমকো, নাকের ছোট পাথরের নাকফুল। নাচা শাড়ি আর গহনা এই সাজে যেন কোমলীয়তা ফুটে উঠেছে। তা দেখে তৌসিরের অন্তরের মুগ্ধতায় নির্বাক। ওর মুখ থেকে শব্দ দাও হয়ে গেছে। আজ ওর মনে হচ্ছে পৃথিবীর কোনো তুলনা, কোনো বিশেষই নাজার এই রূপের যোগ্যতা রাখে না। এই সৌন্দর্য শুধুই তুলনাহীন। তৌসির শুধু স্তব্ধ চোখে নাজাকে দেখতে থাকে আর মনে মনে স্বীকার করে, নাজা আজ নিরুপমা, যাদের রূপের কোনো মাপকাঠি নেই। যে সৌন্দর্য দেখলে শব্দরা সব চুপে যায়, সেটাই হতো নিরুপমা। আর সবচেয়ে মিঠে অনুভূতি হলো এই অন্যান্য রূপসী তৌসিরের নিজের একান্ত। তৌসির যতটুকু না নাজার রূপে বিমোহিত, তার চেয়ে দ্বিগুণ বিমোহিত তাকে আবিষ্ট করা সবুজ কালাচে চোখে। সেই চোখ জোড়ায় ওই নয়নদয় মনে হয় বর্ষা ভেজা শ্যামল বনভূমির সমস্ত রহস্য আর রাতের আকাশের স্তব্ধতা একই সাথে ভিড় করেছে। তৌসির দৃষ্টি যখন ওই চোখে নিবদ্ধ হয়, তখন তৌসিরের মনে হয় একতলার হ্রদের এসে দাঁড়িয়েছে, যার অন্তহীনে রয়েছে শুধু মোহচ্ছন্নতা।
তৌসিরকে এমন স্তব্ধ খেতে দেখে বিবিজান এগিয়ে এসে গাল টেনে বলল, শুধু চোখ দিয়া না গিলা অন্য কিছু দিয়ে করো মিয়াহালা। তৌসির ওনার কথার ভোরকে আবুল বনে গিয়ে মেকি হেসে বলল, কি যে কন বিবিজান। বিবিজান ওর কথায় পাত্তা না দিয়ে নাজার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে ওকে কিছু একটা আদেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তৌসির ওনার ঝাড় পানে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে ছাগল বনে গিয়ে ঠোঁটের কোণে লাজুক একটা হাসি টানে। তারপর পিছনে ঘাড় ঘুরিয়ে তাকাতে তাকাতে বলে ওঠে, আজকে তোমার যে সুন্দর লাগছে গো তালুকদারের মাইয়া। ব্যাস, আর কিছু বলবে তার আগে নরম হাতের গরম থাপ্পড় পড়ে যায় ওর বাগালে। নাজহারও সে জ্বলে ওঠে, তৌসিরকে টাস করে থাপ্পড়টা মারে। তৌসির তো বুঝে উঠতে পারে না আসলে কি হচ্ছে। নাজহার দিকে একবার তাকায়, এই একটু আগে সুরূপা অদ্বিতীয় রূপ নিয়ে এখন অগ্নিকন্যা। নাজহার মুখবয়কে রৌশিখা দাও দাও করছে। তৌসিরের ভুরু আপনা আপনি কুচকে আসে, এতে রাগে কি আছে? চোখে কি আগুন ঝরছে? নাজা হাত বাড়িয়ে তৌসিরের পাঞ্জাবির কলার খাবড়ে ধরে চিৎকার করে বলল, আপনি একটা শয়তান, আপনি খুবই খারাপ একটা কুত্তা। আপনার বাপ চাচা সবগুলো ডাকাত, নয়তো আপনার মতো খবিশের সাথে আমি বিয়েই দিত না। আমার বাপ চাচা সবগুলো ডাকাত, নয়তো আপনার মতো খবিশের সাথে আমায় বিয়েই দিত না। আপনি খুব খারাপ। তৌসির নাজহার এমন ক্রোধ দেখে ঠিক মেলাতে পারছে না হিসাব। নাজহার চোখ জ্বলছে রাগে আগুনে, মুখোপায় লাল হয়ে গেছে ক্রোধের উত্তাপে। তৌসির কিছু বলে না, এত রাগ ঝাড়ছে না যায়, এতে কিছুই যায় আসে না ওর। নাজহার কলার এত জোরে টেনে ধরেছে, তারপরে তৌসির কোনো বাক্য ব্যয় করছে না। ও শুধু একদৃষ্টে লাবণ্যময় নাজহার দিকে তাকিয়ে অবিষ্ট হচ্ছে, ঘায়েলে ঘায়েল করছে নিজেকে। নিঃশাক্ত নয়নে তৌসির নাজহার আখির পানে তাকিয়ে। তৌসিরের চাহনি দেখে নাজা ক্ষিপ্ত চোখে তৌসিরের চোখে চোখ রাখে। একজন অপরজনকে আঁকিতে আবদ্ধ রয় সামান্য সময়। তৌসির শরীরের রোম খাড়া হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তীর তীর করে কাঁপতে শুরু করেছে হাত পা। তৌসিরের অন্তরে যখন গলে পড়ছে নাজহার আখির সৌন্দর্য, তখন এক মুহূর্ত হঠাৎই নিচে যে স্পিকারে বাজছে, বাড়ির ছেলেরা যে গান বাজাতে বেজে উঠেছে, নেশা লাগিল রে বাঁকাধু নয়নে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে বাঁকাধু নয়নে, নেশা লাগিল রে, হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে, হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে বাঁকাধু নয়নে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে বাঁকাধু নয়নে, নেশা লাগিল রে। তৌসির গানটা কান দিয়ে ঠিকমতো শুনতে পারছে কিনা জানে না, ওর চোখ নাজার মধ্যে আবদ্ধ। তৌসির এবার নাজার দিকে হাত বাড়ায়, ওর কাঁধে রাখে কিছু বলতে চায়, বলতে পারে না। তার আগে নাজা ঝাঁঝিয়ে ওঠে, আবার চিৎকার করে ওঠে, ছুবেন না আমায়। কি হয়েছে? নাজা চিৎকার করে ওঠে, এভাবে তাকাচ্ছেন কেন? চোখে দিয়ে কি গিলে খাচ্ছেন? তাতে হয়নি? অন্য কিছু চান? নির্লজ্জ পুরুষ কোথাকার। এই দেখুন আমায় সং সাজিয়েছে, আরো আজব সং করতে চান, আরো কত ঢং। তৌসির তো বুঝে উঠতে পারে না কি হলো হঠাৎ এই মেয়ের, এমন কেন করছে। তৌসিরের গলা টেনে নাজা নিজেকে তৌসিরের মুখোমুখি করে তৌসিরের চোখে রোষান্বিত চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, আমি আপনাকে নিজেকে ছুতে দেইনি? আপনাকে অধিকার দেইনি? আপনি আমায় জড়িয়ে ধরে চুলে মুখ ডুবিয়ে ষাঁড়ের মতো নাক ঘষাঘষি করে ঘুমাননি? তৌসির নাজার কথায় হতবাক হয়ে বলে, এই মেয়ে। নাজার রাগ দেখে তৌসির আর কিছু বলে না, চুপচাপ মাথা নাড়িয়ে ঘুমিয়েছি অধিকার দিয়েছ। নাজা কথাটা শুনে ক্রোধে উন্মত্ত হয়, তাহলে কেন আপনি আপনার বিবিজানকে আমাদের মধ্যে কিছু হয়নি এটা বলেছেন? বলুন, এত লজ্জাহীন কাণ্ড কি করে করলেন? এত গরু কেন আপনি? তৌসির প্রথমে নাজার কথা শুনে বুড়ো কুচকায়, তবে পর মুহূর্তে সব মিলিয়ে নেয় তার মস্তিষ্কে। নাজিম চাচা গতদিন কথায় কথায় বলেছিল, আর নাজিম চাচা হয়তো বিবিজানকে বলেছে, আর তাই এত সাজ করার আয়োজন। তৌসির ওকে শক্ত করে বলে ওঠে, আমি নাজিম চাচাকে বলেছিলাম কথায় কথায় আর কি, কিন্তু এই মাদার চুটচুটের বাচ্চা ওর মায়েরে কইয়া দিছে, এটা কি আমি জানতাম? নাচার গালি শুনে আরো বেশি রাগ হয়, ক্রোধে ক্রোধে আরো শিরা উপশিরা স্পন্দিত হতে থাকে। নাচা তাতে দাঁত চেপে বলে, এত নির্লজ্জ আপনি? এইসব চাচাকে বলে কিভাবে? ছি, বিশ্বাস কর কই তোরই আমি এসব ইচ্ছা কইরা কই নাই, কথার কথা বইলা ফেলছি। তৌসিরের কথা শুনে চিত্তে ফেটে ওঠে রাগে নাজা নিজের পায়ের গোড়ালি উঁচু করে উকি দেয় তৌসিরের সামনে এসে দাঁড়িয়ে, ওর চোখে চোখ রাখে। নাজার চাহনিতে
ডুবে যায় তৌসির। নাজা নয়ন জোড়া আগুন জ্বলছে। নাজা কটমট করে বলে, আপনার এই কথার জন্য আপনি বিবিজান আমায় কি বলে? এই বলেই নাজার চোখের পানি ছেড়ে দেয়। তবে এই কান্না দুঃখের নয়, এটা জেদের রুদ্ররূপ। নাজা জেদে কাঁদছে। নাজা কিছু না বলে ঠোঁট কামড়ে জেদে কাঁদে। তৌসির এই বিষয়টা বড্ড বিরক্ত করে, এভাবে কানলে ভালো টিকে না। বাইরে থেকে কেউ শুনলে ঘটনা ধরে নিবে আরেক দিকে, সারা জীবনের জন্য দাগ টেনে দিবে তার কলঙ্কে। তৌসির একটা ধমক দেয়, এই বোন, টুটটুটের বাচ্চা, টুটটুটের নাতি, কান্দন বন্ধ কর, কি হয়েছে? নাজা ওর ধমক খেয়ে গলা শক্ত করে আওড়ায়, আপনার বিবিজান বলেছে আমার বাড়িতে অনেক জোয়ান ভাই আছে, তাদের কারো কাছ থেকে হয়তো আমি নিজের কুমারিত্ব হারিয়েছি, এর জন্য আমি আপনার কাছে যাই না, ধরা খেয়ে যাব বলে। এই বলে নাজারও শক্ত করে নিজের দুহাত মুঠো তৌসিরের গলা চেপে ধরে। অপমানের প্রতি তীক্ষ্ণ শব্দ নাজার কানে তীরের মতোই বিধাচ্ছে। এগুলো মনে করতেই ওর জল শক্ত কঠিনের মতো হয়ে গেল। জিদে রুদ্র রসে ওর ঠোঁট দুটো টকটকে লাল হয়ে গেছে। ক্রোধে দাঁতে দাঁত চেপে এমনভাবে কাচ্ছে মনে হচ্ছে শরীরের ভেতরে প্রতিটি শিরা পেশি চিৎকার করছে জেদে, রক ছিঁড়ে যাচ্ছে রাগে। তৌসির এটা শুনে তটস্থ হয়ে নাজার মুখের দিকে তাকিয়ে রয়। ওর বিবিজান ওর সংসারে এমন আগুন লাগাবেন তৌসিরের কখনো কল্পনা করেনি। বিবিজান নিজের জায়গা থেকে তো বলে দিয়েছে, কিন্তু এই নাজা যে ভয়ঙ্কর রূপ নিল, এখন একে কিভাবে সামলাবে? তৌসির সব সামলাতে পারলেও এই ঘাট তারা সামলাতে পারবে না। তৌসির হাত বাড়িয়ে নাজার চোখের পানি মুছে দিতে দিতে বলে, দেখো, এভাবে কেঁদো না। আমি বিবিজানকে জিজ্ঞেস করব কেন উনি এমন কইলেন। তৌসিরের এমন ভেজা বেড়ালের রূপ দেখে নাজার চিৎকার করে জিজ্ঞেস করে, আপনার মনে হয় আমি অপবিত্র? তৌসির জিভায় কামড় দিয়ে দুদিকে মাথা নাড়িয়ে উত্তর দেয়, না, আমি এসব স্বপ্নেও ভাবি না। তাহলে উনি কেন আমাকে এটা বললেন? উনি বৃদ্ধ মানুষ, বোঝেনি। নাজা এটা শুনে ঝাঁজ ধরালো গলায় বলে, উনি বোঝেননি? চুলকে ওনার এমনি পেকে গেছে। উনি ইচ্ছে করে আমায় এসব বলেছে, ইচ্ছে করে আমায় বলেন, বুঝলেন? তৌসির পরে মহাবিপদে। এদিক ওদিক এক পলক তাকায়, মনে মনে বলে, বুড়ো নাগিনের কি প্রয়োজন ছিল আমার নাগিনকে উস্কে দেওয়া? এখন না আমার নাগিন আমায় গিলে খায়। তৌসির নাজার কপালে চোখের পাশে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজতে গুজতে নরম সুরে বলে, আমি জিজ্ঞেস করব কেন উনি কোন সাহসে তোমায় এসব কন? নাজার ঢোক গিলে বিষাক্ত গলায় বলে, উনি নিজে টুটটুটবাজ, আমায় টুটটুটবাজ মনে করেন? উনার মতো ব্যবসা আমি করি নাকি যে উনি আমায় এসব বলেন? তৌসির এবার বিষাক্ত কথা শুনে ধমক দিয়ে ওঠে, এই টুটটুট, মুখ সামলায় কথা ক। নাজা তৌসিরের কলার আরো শক্ত করে টেনে নেয়, ওকে ঝাঁঝিয়ে তুলে নিয়ে বলে, কি সামলাবো না মুখ? উনি কেন আমায় এমন করে বলবেন? এসব কেন বলবেন? আমায় বিয়ে করেছেন? কে বিয়ে করেছে বলুন? আপনি। তাহলে উনি কেন আমায় এ ধরনের কথা বলে? আপনি আমাকে বোঝেন না আমি কেমন? তৌসির উত্তর দেয়, আমি। নাজা রক্তাক্ত দৃষ্টি অগ্নিশিখায় ঝলক ছুড়ে দিয়ে বলে, তাহলে উনি কেন আমায় এসব কথা বলবেন? আমায় বিয়ে আপনি করেছেন, তাহলে উনি কেন বলবেন? উনি কেন বলবেন? বলুন, উনি কেন বলবেন? উনি কি আমায় বিয়ে করেছেন নাকি? আমি জিজ্ঞেস করবো তো, বললাম কেন এরকম কইল? নাজা জোরে জোরে শ্বাস ছেড়ে, কি বলবে, কিভাবে জিজ্ঞেস করবেন বলুন? তৌসির তো এবার আটকে যায় বিপদে। আমতা করে বলে, বলবো কেন তুমি আমার বউরে এসব বললা? আর এসব জীবনও কইও না। নাজা দাঁত চেপে বলে, কেন এত শান্তভাবে কেন বলবেন? এমনিতে তো গালির ফুলঝুরি ছুটে, তাহলে আমার বেলায় এত নরমভাবে কেন জিজ্ঞাসা করবেন? তাহলে কেমনে জিজ্ঞামো, তুমি কইয়া দাও। তৌসিরের কথা নাজা তৌসিরকে টেনে নিজের আরেকটু কাছে টেনে আনে। তৌসিরের শরীরের রোম খাড়া হয়ে যায় এতে। এই মেয়েকে হার্ট অ্যাটাক করাবে নিশ্চিত। নাজা তৌসিরকে শিখিয়ে দেয়, গিয়ে বলবেন, আমার বউ তোমার মতো না, আমার বউ ব্যবসায়ী না, আমার বউ পবিত্র। আমার বউকে দ্বিতীয়বার এসব বললে বড্ড খারাপ হবে, বড্ড। এই বলে তৌসিরকে আবার শোধায়, এভাবে বলবেন? আচ্ছা বলবো। এই যে এত কিছু হলো, সব দোষ আপনার। তৌসির মাথা নাড়িয়ে বলে, জি ম্যাডাম, সব দোষ তো আমার। নাজা আবারও তৌসিরের চোখে চোখ রেখে বলে, সব দোষ আপনার, সব দোষই আপনার। বলুন, সব দোষ আপনার? তৌসির এবারও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে নরম গলায় বলে, জি আমি মানি, সব দোষ আমার।
এই বলে মিনমিনিয়ে বলে, পৃথিবীর যত দোষ আছে সব দোষের দশা আমার পাশাই আটা। নাজা এটা শুনে না শোনার মতো ভালো মতো এই ক্রোধে ঘেরা দীর্ঘশ্বাস নিয়ে তৌসিরকে দূরে ঠেলে দিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে। তৌসির ছাড়া পেয়ে সোজা হয়ে দাঁড়ায়। তারপর পাঞ্জাবির কলারে হাত বোলাতে বোলাতে দেখে কলারটা ছিঁড়ে ছিটানো নাকি। এই পাঞ্জাবিটাকে সেদিন ছিঁড়ে দাগ লাগলো, আবার সেলাই করেছিল, কিন্তু দাগও যায়নি। এই দাগগুলো পাঞ্জাবিতে পড়ে আছে তৌসির। একটু দাগের জন্য কি 1200 টাকার পাঞ্জাবিটা ফেলে দিবে নাকি? আর ভাগ্য একটু সাথ দিয়েছে তৌসিরের, নয়তো আজ ছিঁড়েই নিত নাজা। তবে আজকে ছিঁড়েনি, ভাগ্যিস। আর এখন ছিঁড়লে সেলাই করাও তো মুশকিল হয়ে পড়তো। এবার নাজাকে তৌসিরকে উদ্দেশ্য করে আদেশ করে বলে, এক হাঁটু গেড়ে বসুন। এটা শুনে তৌসির চমকে ওর দিকে তাকিয়ে ভুরু কুচকে বলে, কেন? আমি বসতে বলছি, বসুন। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ডান পাশে হাঁটু গেড়ে নাজার সামনে বসে পড়ে। না জানি কি করতে চাই ঘাড়তারা, এখন না বসলে আরো বেশি চিৎকার করবে। তৌসির বসতে নাজা নিজের টাকুনোর ওপর হতে শাড়ি কিছুটা ওপরের দিকে সরিয়ে দেয়। তারপর পা বাড়িয়ে তৌসিরের হাঁটুর ওপর নিজের ডান পা তুলে রাখে। নাজার পায়ের স্পর্শে কেঁপে ওঠে তৌসির খানিকটা। নাজা নিজের পা হাঁটুর ওপরে রাখতেই তৌসির চোখ স্পষ্ট এক আনন্দ সৌন্দর্য। নাজার শুভ্র গড়ন পদপল্লবে রণিত নূপুর ঝনঝন করছে। এই দৃশ্য দেখে তৌসির চোখে কিছু এক মুহূর্তের জন্য নাজার শুভ্র পদপল্লব আর নূপুরের সুরে আটকে যায়। নাজা নূপুরের টুংটাং শব্দ তৌসিরের অন্তরে মোহময় করে তুলছে। তৌসির হাত বাড়িয়ে কাপা হাতে নাজার পায়ে হাতে আঙ্গুল ছুঁয়ে দেয়। তৌসিরের ঠান্ডা স্পর্শে হালকা কেঁপে ওঠে নাজা, কিন্তু তারপর উড়ো গলায় বলে, এই হারাম নূপুরগুলো আমায় আপনার বিবিজান পরিয়েছে, আর বলেছেন আপনি যতক্ষণ না নিজে পায়ের আঙ্গুল দিয়ে আমার এখানে টেনে টেনে ছিঁড়ে ফেলবেন ততক্ষণ যেন আমি না খুলি। ভাবতে পারছেন কতটা বেহায়া আপনার বিবিজান? ছি, লজ্জা হওয়া উচিত, লজ্জা। একজন বৃদ্ধ মানুষ আজ মরবে কি কাল মরবে উনি এমন ভাবনা নিয়ে চলেন? ভাবা যায় আমার এসব আদেশও করেন উনি? তৌসির নাজার কথায় মুখ তুলে নাজার দিকে তাকায়, কিছু বলবে, কিন্তু আজ নাজার এই অদ্বিতীয় রূপ দেখে তৌসির তিক্ত কিছু বলার ইচ্ছে হলো না। নাজা তৌসিরের চাহনি দেখে এমন ভাবে না তাকিয়ে খুলে নিন, এগুলো আপনার জন্যই তো এসব সংসার দিয়েছে আমায়, তাহলে আপনি খুলুন। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নামিয়ে বলে, আচ্ছা, ইচ্ছে হচ্ছিল বলতে থাক, নূপুর পরা খুব সুন্দর লাগছে তোমাকে। কিন্তু নিজের ইচ্ছে এক মুহূর্তের প্রাধান্য না দিয়ে আলতো হাতে নাজার পায়ে নূপুর খুলে দেয় সে। ডান পায়ে খুলে হাত বাড়িয়ে বাম পায়েরটা খুলতে যায়। নূপুর হাতের মুঠোয় বন্দি করে উঠে দাঁড়ায়। নূপুরগুলো বেশ দামি হবে, এখন যদি এগুলো নাজার হাতে দেয় তাহলে নাজা নিশ্চয়ই এই দামি নূপুরগুলো ছিঁড়ে ফেলবে। তাই তৌসির বুদ্ধি খাটিয়ে নূপুরগুলো বেলকুনিতে ছুঁড়ে মারে আর বলে, এই টুট ফেলাই দেওয়া বালা। তৌসির এগুলো ফেললো সকালে উঠে যাতে নাজা অর্ঘচরে এগুলো নিয়ে নিতে পারে। এত টাকা নূপুর ফেলবে নাকি ও? নাজা এটা দেখে শান্ত চোখে বলে, এগুলো কেন ফেললেন? জানকে নিয়ে আসুন। থাক না, ওগুলো দিয়ে কি করবা? বলছি নিয়ে আসতে, নিয়ে আসুন। তৌসির গরম চোখে নাজার দিকে তাকায়। বেশি বেশি করে ফেলছে না এই মেয়েটা? এবার মেজাজ খারাপ হচ্ছে ওর, চোখ রাঙায়। কিন্তু নাজা হিসেবে ভয় না পেয়ে উল্টো বলে, জানকে নিয়ে আসুন। চোখ কাকে দেখাচ্ছেন? ভুলে যাবেন না বউ হই আমি আপনার, আপনাকে আঁচলে বেঁধে রাখানোর ক্ষমতা রাখি আমি। এটা শুনে তৌসির প্রথমে রাগ হলেও পরে যখন ভাবে নাজা তো ওকে স্বামী মানলো, যেভাবেই হোক মানলো, তো ব্যাস এইটুকুই যথেষ্ট। তাই তৌসির আর অযথা কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে নূপুরগুলো হাতে তুলে নেয়। নূপুরগুলোর দিকে তাকিয়ে বলে, আজ এগুলোর জীবন শেষ রে। নূপুরগুলো নিয়ে এসে নাজার হাতে তুলে দেয়। নূপুর হাতে পেয়ে নাজা কিছু সময় নূপুরের দিকে তাকিয়ে থাকে, অতঃপর কি একটা ভেবে নূপুরগুলো টেনে ছিঁড়ে ফেলে। নূপুরগুলোর প্রতি ঝনঝন করে ফ্লোরে পড়ে, এদিক ওদিক ঘুরিয়ে পড়ে। এই শব্দ তৌসিরের চোখ বুঝে নেয়। নিজেকে সামলাতে নিজে বদমেজাজে আয়ত্তে রাখতে চাইছে। নাজা নূপুরগুলো ছিঁড়ে নূপুরের এলোমেলো পুঁতি এদিক ওদিক ছাড়িয়ে প্রশান্তির হাসি দেয়। এই শান্তি হলো অনন্ত। এবার নিজের দুহাত তৌসিরের দিকে বাড়িয়ে দেয়, নিন, এবার আমার কানে গলায় যা আছে
আপনার মনোরঞ্জন করার জন্য পরিয়ানো হয়েছে সবগুলো আপনি খুলে দিন। আমি কষ্ট করে পড়েছি আর আপনি কষ্ট করে করবেন না, আপনি কষ্ট করে খুলুন এবার। তৌসির এটা শুনে স্থবির হয়ে নাজার দিকে তাকিয়ে থাকে। এই মেয়ে কি চায়, মেরে ফেলবে নাকি তৌসিরকে? তৌসির দু কদম এগিয়ে আসে। নাজার মৃদু শ্বাস প্রশ্বাসের শব্দে তৌসির নিজের শ্বাস আরো ভারী হয়ে ওঠে। ও নাজার হাত নিজের হাতের মুঠে আঁকড়ে ধরে, তারপর আলতো করে পরম যত্নে ওর হাতের চুড়িগুলো খুলে নেয়। চুড়িগুলো সরিয়ে নেওয়ার সময় তৌসিরের আঙ্গুল নাজার মসৃণ চামড়ায় ছুঁয়ে যায়। এই অপ্রত্যাশিত স্পর্শে নাজার শরীরটা মৃদু কেঁপে ওঠে। তৌসির আঙ্গুলগুলো আবেগে থরথর করে কাঁপছে। নাজা এত কাছে এসে নিজেকে সামলানো সত্যি কঠিন, মহাকঠিন এমন কর্ম। চুরি খুলে গিয়ে তৌসিরের হাত বাড়ায় নাজার কানের দিকে, ধীর সুস্থে কানের দুলগুলো খুলে নেয়। এতে তৌসিরের উষ্ণ নিঃশ্বাস নাজার গাল ছুঁয়ে যায়। নাজা তো শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম, সে বাধা দেয় না। শ্বাস বন্ধ হলে হোক, বন্ধ হয়ে মরে গেলে যাক, কিন্তু জেদ পূরণ করতে হবে। মন তো যাচ্ছে তৌসিরের আরো ওর পরিবারকে কাছে চিবিয়ে খেতে, কিন্তু তা তো কোনো কালেই সম্ভব না। যদি সম্ভব হতো তবে আজ এই মুহূর্তে নাজা এমনটাই করত। তৌসিরের চোখ যায় ওর গলায়, হাত বাড়িয়ে নাজার গলার চোকারটা খুলে দেয়। এরপর নাজার মুখে আবারও কাছে ঝুঁকে পড়ে নাকফুলটা খুলে নেওয়ার জন্য। ঝুঁকে যাওয়ার তার মাঝে দূরত্ব প্রায় নেই। তৌসিরের দৃষ্টি স্থির হয় নাজার নাকের ওপর। পরম মমতায় আলতো করে নাজার নাকফুলটা সরিয়ে নেয়, তারপর দ্রুত নাজা থেকে দূরে সরে গহনাগুলো ওয়ার্ড্রোবে রেখে দিয়ে ওয়ার্ড্রোব থেকে একটি কালো পায়জামা কামিজ এনে ওর হাতে দিয়ে বলে, নাও এবার গোসল করে নাও। এখন আর কইও না, শাড়ি খুলে দিতাম। নাজা কিছু বলে না, শুনেও না শোনার ভান করে। তৌসিরের হাত থেকে ড্রেসটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। নাজা ওয়াশরুমে প্রবেশ করতেই তৌসির খাটপাশির ওপর থেকে পানির জগ নিয়ে দ্রুত পায়ে বেলকনিতে যায়। বেলকনির কিনারায় দাঁড়িয়ে মাথা বাড়িয়ে পানি ঢালে মাথায়, সাথে নাক মুখ ধুতে থাকে। মানুষ কেমনে দুই বিয়া করবার চায়, আমি এক লাগিনে সবলেই শেষ। মাথায় পানি দেয় কারণ ধোয়া উঠছে মাথা থেকে। নাচা এই একটু সময় না চাইতেই কি যে নাচানো নাচিয়েছে তৌসিরকে। সারা জীবনেও এমন নাচ নাচেনি তৌসির। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে যেন তৌসিরে। তৌসির জগ থেকে ঢকঢক করে পানি গিলে বলে, দয়াল, তোমার কাছে চাইলাম বউ, আর তুমি কপালে জুটাই দিলা আজরাইল। তৌসির তাড়াতাড়ি রুমে আসে, জগটা জায়গা মতো রেখে পরে থাকা নুপুরের পুঁতিগুলো কুড়িয়ে নিয়ে খাটপাশি ড্রয়ারে রেখে এগুলো পরে জোড়া লাগাবে সময় নিয়ে। এরপর পর্নের পাঞ্জাবি বদলে একটা কালো সেন্টু গেঞ্জি পরে নেয়। উদ্দেশ্য বাইরে যাওয়া আর গিয়ে নাজিম চাচাকে উড়াধুরা উষ্টা দেওয়া। আর এত সব যা হলো তা সব নাজিম চাচার অবদান। উনার এই মহান অবদানের জন্য তো উনাকে সম্বর্ধনা দেওয়াই উচিত। তাই তো সে নিজে হাতে উনাকে বিশেষ একখানা নয় কয়েকখানা সংবর্ধনা দিবে। তৌসির বাইরে যাওয়ার জন্য পা বাড়াবে, তখন ওয়াশরুম থেকে নাজা বের হয়ে পেছন থেকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? তৌসির পিছন ফিরে ওর দিকে তাকায়। এক পলক চোখে মুখে লাল হয়ে আছে, কান্না করতে করতে তাই লাল টুকটুক লাগছে মুখ অববয়। কালোতে তো অসম্ভব মানাচ্ছে নাজাকে। সে আর নতুন কি? তৌসির অল্প সময় ওকে দেখে নিয়ে বলে, ভাইরা কাজ আছে একটু। নাজা নিজের কেশ তরঙ্গ তুলে তোয়ালে মুছতে মুছতে তৌসিরকে বলে, চুপচাপ ঘুমান, এখন বাইরে গেলে আপনার নষ্ট মন মানসিকতা বিবিজানকে আরো আমায় খোটা দিবেন। তৌসির বিষয়টা ভেবে দেখে, সত্যি তো বলেছে নাজা। আর কিছু না বলে চুপচাপ এসে মাটিতে পাটি বিছিয়ে নিজের বিছানা নিয়ে শুয়ে পড়ে। নাজা তৌসির এত শান্ত দেখে তৌসিরের দিকে আর চোখে তাকিয়ে কিছু সময় দেখে নেয়। তারপর রুমে লাইট অফ করে নিজেও তৌসিরের পাশে নিজের বালিশে শুয়ে পড়ে। ওর বিড়ালগুলো বিবিজান নিচে রেখে দিয়েছেন আজ, তাই বিড়ালগুলো ওর পাশে নেই। নাজা বালিশে মাথা রাখতে অভ্যাসের মতো তৌসিরকে পিছন থেকে জড়িয়ে ধরে নিজের বুকের ভেতর টেনে নেয়। নাজা জোরে শ্বাস ছেড়ে ফিসফিসিয়ে বলে, আমার চুল ভিজে যাবেন। এটা শুনে তৌসির মুচকে এসে নাজার ঘাড়ে নিজের মুখ গুজে দেয়। নাজার ভেজা চুলের গ্রানে নিজেকে হারিয়ে নেয়, চোখ আপনা আপনি লেগে আসে। তৌসিরের খোঁচো খোঁচো দাড়ি আঘাতে নাজার নরম ত্বক ছিন করছে, চোখের কিনারা বেয়ে বেয়ে পড়ছে দুফোঁটা পানি। নিজের প্রিয় পুরুষের স্পর্শের বদলে অপ্রিয় মানুষের ছোঁয়া আরো বিষাক্ত কাটার মতোই লাগে যেন।
নাজা পাটির এক কোণে খাবলে ধরে। এবার পা তৌসিরকে ঘুরে শোয়ার সিদ্ধান্ত নেয়। তারপর এভাবে ঘুমালে তৌসির ওর কাছে সরবে না, আর তৌসিরের খুঁচে খুঁচে দাড়িগুলোকে বড্ড জ্বালাচ্ছে। যে এভাবে সেই কাজ নাজা ধীরে ধীরে তৌসিরের দিকে ঘুরে যায়, ওর মুখে ঠেকে থাকা তৌসিরের গলায়। তৌসির এতে ভারী বিরক্ত হয়। এই যে এত নইর না তো। নাজা সহজ ভাষায় উত্তর দেয়, আমায় ছেড়ে ঘুমান, আমি নড়বো। এত কথা কেন কও? এক লাইন বেশি কথা বলার অভ্যাস হয়ে গেছে তাই না? হ্যাঁ হয়েছে। আপনার জন্য আমি ঘুমাতে পারি না। সারা রাত আমার বুকের ভেতর ইঁদুরের মতো ঘাপটি মেরে ঘুমাও, আর কও ঘুমাইতে পারি না? আপনার বুকে ঘুমালে ঘুম শান্তির হয় না। বাপ চাচার মতো মিথ্যা কথা বলার দেখি 100তে 700 তুমি। নাজা রাগী সুরে বলে, কথায় কথায় বাপ চাচাকে কেন টানেন আপনি? জাতের দুশ্মন তো তাই টানি। মাঝে মধ্যে মন চায় কথায় কথায় টাইন একেবারে ফাইরা ফেলি সব কয়টারে। কাপুরুষের মতো বলতেই পারেন, আমার বাপ চাচার একটা লোম ছিঁড়ার ক্ষমতা তো আপনার নাই। কাপুরুষের মতো কথাটা শুনে বিরাট রাগ জমে মনে। তৌসির গলা শক্ত করে বলে, যদি বিনামূল্যে বোমা পাওয়া যায় তো তাইলে এতদিনে তোর বাপ চাচা সবগুলারে দয়ালের দরবারে পাঠাই দিতাম। এত যখন আক্রোশ, যখন শত্রুতা, তাহলে শত্রুর ঘরের মেয়েকে বিয়ে কেন করলেন? আপনি না করে দিলেই হয়তো পারতেন। আপনার ইচ্ছে থাকায় আমার পরিবার আমার ইচ্ছের মতামত নেয়নি। আর এমনিতেও তোমারে বিয়া কইরা তো তেমন লব লস কিছুই হয় নাই আমার। বলতে গেলে এমনিতেও তোমারে বিয়া কইরা তেমন লস আমার হয় নাই, লাভই হয়েছে। এ কথা জিজ্ঞেস করেও উত্তর দিবে? একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দিবেন? তোমার নিতাম তরি কম কথা বলে যারা। না যে উত্তর দিব না। নাজা এটা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা আপনার ভয় করে না? কিসের ভয়? এই যে আমি শত্রু পরিবারের, আর আমি যদি আপনার ঘুমের মধ্যে মেরে ফেলি বা কোনো কিছু খাইয়ে মেরে ফেলতে চাই? তৌসির এটা শুনে হতবাক হয়ে যায়। ও ডাকাইতের ডাকাইত লো, এটা চলতেছে নি তোর মনে? নাজা বিরক্ত হয়ে বলে, আর আমি শুধু বলছি, আমি কি সত্যি করবো নাকি? নোবেলপ্রাপ্ত ডাকাইতের মাইয়া তুই, তোরে দিয়ে কোনো বিশ্বাস আছে নাকি? কবে সত্যি কোপ মাইরা দয়ালের দরবারে পাঠাই দিবি আল্লাহ জানে। আমার আব্বাকে নিয়ে বাজে কথা বলবেন না। আমার আব্বাকে নিয়ে বাজে কথা বললে খুবই খারাপ হবে। তোর বাপরে তুই চিনস না, হালা আস্ত একটা মুনাফিক। নাজা নিজের বাবার ওপর রেগে আছে, কিন্তু রেগে থাকলেও নিজের বাবার সম্পর্কে খারাপ বাণী শুনে কেউ কি সহ্য করবে নাকি? না, করবে না। নাজা তৌসিরকে হুমকি দিয়ে বলে, আমার আব্বাকে উল্টাপাল্টা কিছু বললে খুব খারাপ হবে কিন্তু। তৌসির তার ছিলের হাসি দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে বলে, খারাপের লয় আর কি খারাপ হবে? আপনি ভারী নোংরা একজন মানব। যদি বলো নিকৃষ্ট, নোংরা আর খারাপ, তবে আমি তাই, কারণ সত্য এটাই। আর যাই হোক, আমি এইটাই। নাজা এটা শুনে খানিকটা স্তব্ধ হয়, কথাটা ভাবে, বোঝার চেষ্টা করে, কিন্তু এখন আর এ বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে না। তাই বিষয়টা এড়াতে এমনি বলে, আমার ইউজ করা ডাব সাবান শেষ হয়ে গেছে, এনে দিবেন? তৌসির ডাব সাবানের কথা শুনে ভুরু কোচকায়, মনে মনে বলে, মেলা দাম তো সাবানের, একবার কিনা দিলে প্রতিবার কিনা দেওয়া লাগবে নাকি? বিহুদা টাকা নষ্ট করার মানেই নেই। তৌসির আলতো সুরে বলে, এগুলো ইসরায়েলি পণ্য, এগুলো মাখলে চামড়া টামড়া ঝুইলা যাইব। নাজা বিরক্তি নিয়ে বলে, ছিছি, কি পরিমাণ কিপটে আপনি, লজ্জা লাগে না? তৌসির নাজার গলায় মুচকি এসে বলে, এখন ঘুমা, সিমারাইস না। এ বলে নাজাকে টেনে বালিশে রাখে, তারপর নিজে নাজার গলায় মুখ গুজে দেয়। তৌসিরের উষ্ণ শ্বাস আর খোঁচা খোঁচা দাড়ির আঘাত ক্ষতবিক্ষত করে তোলে নাজাকে। তৌসির নিজের শরীরের অর্ধভার ওর ওপর ছেড়ে দিয়ে ভারী কষ্ট হচ্ছে নাজার, দম বন্ধ হয়ে আসছে। নাজা হাঁপিয়ে ওঠে, আমার কাছে একটু সরুন না, দম বন্ধ হয়ে যাচ্ছে, খুব ভার আপনি। এই পর্যন্তই ছিল স্নিগ্ধ বিষ গল্পের 12তম পর্ব। আর লেখিকার নোটস আবার অনেক বড়, জানি না কি লিখছে, এটা পড়ি। আপনাদের মূল্যবান সময় যে কম, সে বিষয় আমি পুরোপুরি ওয়াহিকুইবল, জানি না এটার মানে কি। তবু এত আগ্রহ দিয়ে পর্বগুলো তৈরি করার পর যখন পাঠকদের সুনির্দিষ্ট গ্রাহক বা আগ্রহের ছাপ সেভাবে পায় না, তখন কিছুটা চুপ থাকার প্রবণতা তৈরি হয় বই কি। অল্প অর্ধেক পরে ভালো হয়েছে এমন মন্তব্য করার দরকার নেই, কিন্তু
যদি সময় হয়, খুব বেশি নয়, শুধু গল্পটার ঘটনা বা চরিত্র, গতি, প্রকৃতি দুটি বিশ্লেষণ করে বাক্য লিখবেন, একটু রেসপন্স করবেন, আপনাদের ক্ষতি টতি হবে না। আর